আমি কালকে খেলা দেখে একটু হতাশ হয়ে গেছি যে আমি হার জিত কে এটা থাকবে, একদিন জিতবো একদিন হারবো, বাট আমি তো লড়াই করব। আমি তো কোনো লড়াই দেখলাম না, মনে হলো যেন টোটাল সারেন্ডার, পার্টিকুলারলি ব্যাটিংয়ে। আর ওদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের বোলার কালকে 4টা চেঞ্জ করেছি আমরা। প্ল্যানটা ছিল যে আমরা একটু প্রেশার কম নিয়ে একটা স্পিন দিয়ে খেলি, হয় নাই, ওরা ভালো খেলে ফেলেছে, দে হ্যাভ সাম কোয়ালিটি ব্যাটসম্যান, ফাইন। কিন্তু আমি যখন ব্যাটিংয়ে যাব, আমি তো একটা লড়াই দাঁড় করাবো। একমাত্র আমি তো মনে করি যে ইয়ের কাছে ওই পেস বোলারটা আর হলো আমাদের রশিদ খানের কাছে আমার ম্যাচটা হেরে গেলাম। বেলাল সামি, রশিদ খানের বলিংটাই আমরা ধরতে পারলাম না, যে কোনটা লেগ স্পিন, কোনটা গুগলি, কোনটা টপ স্পিন। অনেক দিন ধরে খেলছি আমরা, তো কী হলো কালকে ওই কথাই আমি বলতেছিলাম সবাইকে, যে দেখেন লেগ স্পিন আপনি যদি মনে করেন যে আমি বলটা রিড করতে পারি নাই, এটা গুগলি আসতেছে নাকি, ও তো ভেরিয়েশন আছে রশিদ খান, জোরের উপর করে, একটু ফ্লাইট দেওয়া হালকা। ক্রিকেটের কথা আছে যে ইফ ইউ ক্যানট রিড দ্য লেগ স্পিন, গো ফরওয়ার্ড, ডোন্ট গো ব্যাকফুট। আপনি যখনই ব্যাকফুটে যাবেন, হয় আপনি এলবিডব্লিউ হইবেন মিস করলে, নাহলে বোল্ড হয়ে যাবেন। কালকে দেখেন ব্যাকফুটে গেছে আর আউটে গেছে, শান্ত বটেই, এবং 40 রান পর্যন্ত করেছে, তখন রশিদ খান আসে নাই পিকচারে। রশিদ খান জানে যে আমি কোন সময়টায় আমি ঢুকবো বোলিংয়ে। দেখি আমাদের ফ্রন্টলাইন বোলাররা কী করে। রান তো তারা ওরকম করতে পারে নাই খুব বেশি করে, স্কোরিং রেট বা, তো সেই জায়গায় আমরা কিন্তু ওই 40 করলে যে আপনি করেছেন ভালো, দ্যাট ওয়াজ এ গুড স্টার্ট, আমি বলবো ফাইন। বাট তারপরে সব কিছুই ওলোর পর মনে হয় একটা ঝড় আসলো, একটা সুনামি আসলো। রশিদ খানের নাম শুনেই গাবড়া যায় কিনা আই ডোন্ট নো। তারপরে তাদের আরেকটা স্পিনার ছিল নবী, তো ওরকমই আছে। নবীর ব্যাটিং দেখছেন, সে কিন্তু এটাই তার লাস্ট সিরিজ, ওয়ার্ল্ড কাপ খেলে ছেড়ে দেবে। এখনও কী ব্যাটিং করে, পাওয়ার হিটিংটা কীভাবে করে আমরা তো করতে পারলাম না। তার পাওয়ার হিটিং কীভাবে করে, বলটাকে পিক করে। আমরা কেন নবীর মতো ব্যাটিং করতে পারছি না? পারি না, কারণ আমরা পারি না এই জন্য যে আমাদের ওই 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 ইটা নাই, আমাদের ওই কনফিডেন্সটা ল্যাক করছে এখনও। এবং আমাদের বল পিক করা, কোন বলটা আমি কোথায় করবো, এবং পাওয়ার ক্রিকেট যেটা নাকি ইউ হ্যাভ টু পুট পাওয়ার ইনটু এ শট, এবং কোন জায়গাটা আমি টার্গেট করব, ওই বোলারকে কোথায় খেলবো, সেই সিলেকশনটাই তো আমাদের ঠিক হচ্ছে না পারতেছি আমরা সিঙ্গেলস নিতে, না পারতেছি আমরা একের উপরে খেলতে, যেটা সিঙ্গেলস বলি আমরা, না পারতেছি আমরা ডাউন উইকেট খেলতে স্ট্রেট। আপনার এই জায়গাটা তো ভ্যাকুম থাকে। আপনি এখানকার বলগুলি যতগুলি এলবিডব্লিউ হয়েছে, ওদের স্টাম্পের বল, তো স্টাম্পের বল এলবিডব্লিউ মানে কি, বলগুলি স্ট্রেট স্টাম্পের লাইনে আসছে। তো আপনি প্লে স্ট্রেট, বোলার তো বড় শুরু ফলো শুরু করবে। বল যদি আপনি পাঞ্চ করেন, বল তো উইকেটকে বিট করে যাবে, 1, 2 বা একটা 4 হইতে পারে। তো এগুলো হলো একটা ব্যাটারের স্কিল, কারণ একটা ব্যাটসম্যানের সাথে আরেকটা ব্যাটসম্যানের পার্থক্যটা এগুলি তৈরি করে দেয়। তো সেরকম ব্যাটিং দেয় একমাত্র সাইফ হাসান ছাড়া আমি তো দেখলাম না যে কেউ পুরো ফুল ফেস অফ দ্য ব্যাটে খেলছে তারা। মিডল অর্ডারকে এখন কী করে ঠিক করবে? এখন কি আপনি অন্য দেশের নাগরিক করতে দিবেন? ফুটবলাররা যেমন সব নিয়ে আসতেছে, ওটা তো হবে না। আমাদের এদের ইন্ডিজিনাস পিপুল যারা আছে আমাদের দেশে, এদেরকে, এবং এরা তো এখন নতুন আর্ন করা না, তারা তো খেলছে, তারা বিপিএল পর্যন্ত খেলে, বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে দিয়ে রাব দেয়ার শোল্ডার, দিয়ে ড্রেসিং রুম শেয়ার করে সব কিছু। তাহলে কী শিখলো বা কী খেললো? ওদের সঙ্গে প্র্যাকটিস করে না? অবশ্যই করে। তা যখন নাকি, এবং বিপিএলে মানটা তো আবার অনেক কিছু, কারণ ক্রিকেটটা এখন বিপিএল বলেন, আইপিএল বলেন, বা বিগ ব্যাশ বলেন, বা ক্যারিবিয়ান ক্রিকেট বলেন, দিস আর নট ক্রিকেট, এগুলো অ্যাকচুয়ালি এখন কমার্স। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন, এখানে কমার্শিয়াল হয়ে গেছে। এখন ওয়ার্ল্ড ক্রিকেটও এখন কমার্স হয়ে গেছে। এখানে টার্মস, প্লেইং কন্ডিশন ডিকটেট করে আপনার ব্রডকাস্টার ওনার্সরা, যে এইভাবে করো। তো তারপরেও ক্রিকেট তো ক্রিকেটের জায়গায় আছে, প্লেয়ারের জায়গায় আছে। ওই প্লেয়ার আমার অপোনেন্ট প্লেয়ার বা আমার প্লেয়ার, আমি তো বলই খেলবো, ব্যাটার হইলে আমি ওই ব্যাটসম্যানকে আউট করার জন্য বল করবো অ্যাকর্ডিং টু মাই ফিল্ড, ওইটা তো আছেই। তো ওই জায়গায় তো আমাকে উৎকর্ষ সাধন করতে হবে। আপনি ঘরের মাটিতে আপনি খেলবেন, আমাদের 3টা ম্যাচও জেতা লাগবে। আপনি জিতলে, হ্যাঁ, আপনি তাহলে ওই ডাইরেক্ট কোয়ালিফিকেশনের একটা ব্যাপার আছে, ডাইরেক্ট কোয়ালিফাই। এখন তো আমরা আরেকটু পিছিয়ে গেলাম বোধ হয়। তো সেটার জন্য আপনি যে পিচ স্পিনিং করবেন, ওয়েস্ট ইন্ডিজের যে 6 ফুট স্পিনারগুলি আছে, 5 ফুট 11 ইঞ্চি, আপনি কি শিওর তাদের এগেনস্টে টার্নিং উইকেটে আপনি ভালো ব্যাটিং করতে পারবেন? ওই তো কাজেই এখানে উইকেটটা তৈরি করতে হবে, এবং আপনি
এবং আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ইউ ক্যানট চিট উইথ দ্য ক্রাউড। আপনি দর্শকদের সাথে চিটিং করতে পারবেন না। দর্শক টাকা দিয়ে আসে, সময় ব্যয় করে আসে ভালো খেলা দেখতে। তারা 50 ওভারে খেলায় দেখবে, তারা 250 এগেনস্টে 270 বা এরকম একটা কিছু, বা নট একটা 50 ওভার ম্যাচে এসে দেখলো এক টিমে 100 অলাও, আর টিম দেখলাম যে 8 উইকেটে জিতে গেছে, বা এক টিম আগে ব্যাটিং করছে 200 করছে টেনে টুনে, বিকজ স্লো উইকেট, টার্নিং উইকেট। এটা হবে না। ঠিক আছে, ক্যাপ্টেন ঠিক আছে, আমি শুনছি ওকে কিন্তু প্রশংসা করছে সবাই, বিকজ আর যখন নাকি আপনার সোলজাররা যদি ভালো ভালো আপনাকে স্ট্র্যাটেজি করে বল না করে, আক্রমণ ঠিকমতো না করে, না যুদ্ধের সময় কিন্তু ওই ইনফেন্ট্রি সোলজার যারা থাকে তারাই কিন্তু ওই যিনি জেনারেল থাকেন তার মেডেলটা কিন্তু বা সম্মানটা কিন্তু ওর কাছে যাবে। তো সেই জন্য তাকে তো ভালো সোলজার দিতে হবে, যে নাই খেলবে, যেন ইনফেন্ট্রি, আর্মিতে বলে ইনফেন্ট্রি সামনে থাকে, তারপরে লাইনে কারা থাকে, আর্টিলারি থাকে, যারা এই কামান নিয়ে থাকে, কামান, তা ওই 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 মিডল অর্ডারে ব্রিগেডাররা, যেটা ক্রিকেটের ভাষায় যদি বলি। আর লাস্টে আসবেন আপনি তখন আসবে গানার্সরা, ট্যাঙ্ক বাহিনী যেটাকে বলি, আর্মার্ড কোর, তারা তখন ফায়ার করবে দূরে থেকে, বড়ো বড়ো ফায়ার। তো আমার তো লাস্টে যায় যেটা ঝড় উঠায় যে কোনো টিম, যে ব্যাটিংয়ে আমি ঠিক আছে কিন্তু আপনি শেষে যখন যাবেন আপনার সমস্ত সোলজার সামনের দিকে, মানে ব্যাটাররা যদি সব আউট হয়ে যায় আর যদি না থাকে পিছনে ব্যাটিং করার মতন, ওই পাওয়ার প্লে খেলার মতন, তাহলে আপনার দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ট্যাঙ্ক বাহিনী আনেও কিছু করতে পারবেন। আমি এখানে উপমা দিচ্ছি ট্যাঙ্ক বাহিনীর সাথে, অর্থাৎ আপনার তো ওভার নাই, আপনার তো ব্যাটার নাই, কোয়ালিটি ব্যাটসম্যান সব ড্রেসিং রুমে। তো কাজেই এটা হলো একটা জিওমেট্রিক ট্রিগোনোমেট্রিক ব্যাপার ব্যাটিংয়ের মধ্যে। 2 নম্বরে তো প্ল্যানিংয়ের ব্যাপার, আমাদের প্ল্যানিংয়েও এখানে ঘাটতি দেখা পড়ছে, যে কী হচ্ছে ব্যাটারদের প্ল্যানিং, যে আমি কী করবো, এটা তো কোচ বা ওখান থেকে বসে বসে মনিটরিং করতে পারবে না, তাকে বুঝতে হবে, করতে হবে। উইকেট ওয়াজ গুড কালকে, এমন কিছুই ছিল না উইকেটে ব্যাপার। সমস্যাটা হলো তাদের অ্যাবিলিটির অভাব, যদি মোটা জায়গায় বলি। এই অ্যাবিলিটি বাড়ানোর জন্য তো আমরা নানা কোচ নিয়ে আসি। শুনেন, কোচ নিয়ে আসলে আপনি এক কাজ করেন না, আপনারা লেখেন যে ভাই একটা বাজেট করেন 200 কোটি টাকার, এই 200 কোটি টাকার বাজেট করে পৃথিবীর যত বেস্ট কোচগুলি আছে নিয়ে আসেন। কোচটা তো খেলবে না, কোচটা কী করতে পারে, আপনাকে টিপস দিতে পারে যে এইভাবে খেলো, এইভাবে খেলতে হবে, কিন্তু মাঠে তো খেলতে হবে খেলোয়াড়দেরকে। কাজে কোচ, ইয়েস কোচের ভূমিকা থাকে, কারণ আমাদের এখানে একটা সিনিয়র টিমে, ছেলেদের টিমে আমাদের ওরকম কোচ থাকতে হবে যে নাকি আমরা কিন্তু এখনও সেই বিরাট কোহলিও হই নাই, টেন্ডুলকারও হই নাই, বা রোহিত শর্মাও হই নাই, বা ওই বাবার আজমও হই নাই।